কিছুদিন ধরে কমেন্ট আসছে যে ক্লাস 9 284 পেজের 5 নম্বর আনসারটা সলভ করিয়ে দিন ম্যাম। তো সেই জন্য আজকে ফাইনালি আমরা 284 পেজের 5 নম্বর আনসার নিয়ে চলে এসেছি। অ্যান্ড আনসারটা এতটাই সহজ যে এটা সলভ করতে আমার জাস্ট 2 মিনিট সময় লেগেছে। এতটাই সহজ আর এতটাই সামনে উত্তরগুলো রয়েছে যে আমার খুঁজে বারই করা লাগলো না। আমি জাস্ট একবার করে তাকিয়েছিলাম আর আমার উত্তরটা আমার সামনেই ছিল, আমি পেয়েও গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দেবো। তোমরা জাস্ট ইংলিশটা মানে করতে পারছো না, মানে আনসারটা পড়ে তোমরা বাংলা মানে করতে পারছো না বলে তোমরা এটা করতে পারছো না। তোমাদেরকে যদি একবার বাংলা মানেটা বুঝিয়ে দেওয়া হয় তোমরা এটা গড়গড় করে ফেলবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা এই আনসারটা করবো। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই অল বাটন অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি আর্টিফিশিয়াল একাডেমিতে না থাকো, সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের, সেটা করে নিতে পারো। কারণ আমাদের হোম পেজে দেখো ফিচার চ্যানেলে আর্টিফিশিয়াল একাডেমি রয়েছে। সেখানে কিন্তু ইংলিশ রাইটিং, বাংলা প্রবন্ধ রচনা বা যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপলোড করা হয়ে থাকে। চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং বিভিন্ন দরখাস্ত লেখার ভিডিও কিন্তু সেখানে আপলোড করা অলরেডি হয়। তো তোমরা যারা ওই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একবার করে ভিজিট করে এসো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখো একটা শ্যামলী প্রামাণিক বলে একজন মহিলা, যিনি কিনা 30 বছর বয়সী, তিনি ঘোড়ামারা দ্বীপে থাকেন। সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপ নিশ্চয় শুনেছো। ঘোড়ামারা, তারপরে গরুমারা, জলদাপাড়া, এগুলো হচ্ছে সুন্দরবনের জায়গা। তো উনি ওখানে থাকেন। তো এটা অ্যাকচুয়ালি আমফান ঝড় নিয়ে, আমফান ঝড়ে ওনার মাটির বাড়ি পড়ে গেছে এবং উনি যে খামারে পশু সম্পদ মানে পশু পাখিগুলো রেখে গিয়েছিলেন, মানে ধরো গরু ভেড়া, এগুলোকে পশু সম্পত্তি বলে, লিভ স্টক বলে। তো খামারে যখন কোনো পশু কিনে সেখানে তাকে রাখা হয়, তার ব্যবসা করা হয় বা তাকে নিয়ে চাষবাস করা হয়, তখন সেটাকে লিভস্টক বা পশু সম্পত্তি বলে। তো তিনি এরকম কিছু করতেন। বাট আমফান ঝড়ে তার সবটাই একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আর কোন জেলা কতটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম ইনফরমেশন কিন্তু এই আনসারের মধ্যে আছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কত টাকা ক্ষতিপূরণ দিয়েছে সেটাও কিন্তু এর মধ্যে আছে। এইসব মিলিয়েই আমাদের আনসারটা। তো ফার্স্ট আমাদের ট্রু ফলস আছে। আমি বেশি সময় নষ্ট না করে প্রশ্নোত্তরে চলে যাই। কোথা থেকে আমি আনসার নিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাই আনসারটা আমি আর পড়ে মানে করলাম না, কারণ অনেক সময় লেগে যাবে। আর এত বড় ভিডিও আমার আপলোড করতে প্রচুর সুবিধা হয়, কারণ আমার বাড়িতে ওয়াইফাই বসানো হয়, আমাদের মোবাইল রিচার্জ দিয়ে ভিডিও আপলোড করতে হয়। আর তোমাদেরও এতটা ধৈর্য থাকবে না দেখার জন্য। এর মধ্যে তোমরা কবার স্কিপ করে ফেলেছো ভিডিওটা তার কোনো ঠিক নেই। সেই জন্য আর স্কিপ করাতে চাইছি না, ডাইরেক্ট আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। ফার্স্টে আছে শ্যামলী প্রামাণিক লিভস ইন হাওড়া। শ্যামলী প্রামাণিক হাওড়াতে বসবাস করে, বাট এটা হচ্ছে ফলস। কারণ এখানে প্রথমেই দেখো লেখা আছে শ্যামলী প্রামাণিক লিভস এট ঘোড়ামারা আইল্যান্ড ইন সুন্দরবন। সুন্দরবনের ঘোড়ামারা আইল্যান্ডে ও বসবাস করে, তাহলে এখানে হাওড়া তো হতে পারে না, তার জন্য ফলস হবে। আর এখানে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট এটাই লিখবে, শ্যামলী প্রামাণিক, a 30-year-old homemaker who lives at Ghoramara Island in Sundarbans, broke down as she returned to the island after 2 days of Amphan along with her husband and minor daughter. এই পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেই হবে, ঠিক আছে? শ্যামলী প্রামাণিক থেকে এই ডটার পর্যন্ত লিখে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট। সেকেন্ডে কি আছে, নদিয়া ডিস্ট্রিক্ট ওয়াজ নট অ্যাফেক্টেড অ্যাট অল ইন আমফান। আমফান ঝড়ে নদিয়া ডিস্ট্রিক্ট একটুও ক্ষতিগ্রস্ত হয়নি, এটা কিন্তু ফলস। কারণ এখানে দেখো লেখা আছে যে অ্যামং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল আর হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। এখানে বলা হয়েছে যে সব থেকে খারাপ প্রভাবিত, মানে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে যে এলাকাগুলো, তার মধ্যে এই এলাকাগুলো আছে। তো এর মধ্যে দেখো নদিয়াও আছে, তাহলে নদিয়া যে ক্ষতিগ্রস্ত হয়নি এটা আমরা বলতে পারবো না, তার জন্য দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। আর সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই এখান থেকে এতটুকু লিখবে। 3 থেকে আছে সাইক্লোনস লাইক আইলা, ফণী, বুলবুল কজড ড্যামেজ টু সুন্দরবনস প্রিভিয়াসলি। এটা ট্রু হবে, কারণ সত্যি আইলা, ফণী, বুলবুলের মতো এই বিধ্বংসী ঝড়গুলো আগেও কিন্তু সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করেছে। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখানে পেয়ে যাব। এখানে দেখো লেখা আছে যে the region is yet to recover from the damage caused by cyclones Aila, Foni and Bulbul in the past. এখান থেকে এতটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবো। এরপর আমাদের 4th আছে দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্সড $10 billion অ্যাজ এ রিলিফ ফান্ড। এটা ট্রু হবে। কেন ট্রু হবে? এবার তোমরা হয়তো এর মধ্যে অনেকে বিদ্রোহ করা শুরু করে দিয়েছো, না ম্যাম আপনি ভুল বলছেন, 4 দাগটা কিন্তু ট্রু হবে না, 4 দাগটা ফলস হবে। কেন তোমরা বলছো ফলস হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ এখানে আছে যে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টারের সাথে মিলে একটা সার্ভে করেছেন এবং মে মাসের 22 তারিখে তিনি ডিক্লেয়ার করেছেন যে 10 বিলিয়ন রিলিফ ওয়ার্ক মানে ত্রাণ কার্যের জন্য তিনি 10 বিলিয়ন টাকা খরচ করবে। এই জন্য তোমরা হয়তো বলছো যেটা ফলস হবে, কারণ চিফ মিনিস্টারও তো ওনার সঙ্গে ছিল, নরেন্দ্র মোদী তো একা ছিলেন না। বাট
এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন তোমরা আনসিন করবে তখন তাড়াহুড়ো করে না কোনো কিছু করলে হবে না। আনসিন এমন একটা জিনিস যেটা তোমাকে বারবার পড়তে হবে এবং বাংলা মানে করতে হবে, আর সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তার মানেটা বুঝতে হবে, নইলে কিন্তু তুমি কিছু জানতে পারবে না, কিছু বুঝতে পারবে না, ভুলভাল উত্তর দিয়ে চলে আসবে। ভালো করে এই জায়গাটা একবার পড়ো। Indian Prime Minister Narendra Modi along with West Bengal Chief Minister Mamata Banerjee took a joint aerial survey of the affected areas on May 22. এখানে আমরা জানি সেন্টেন্সের মধ্যে একজন কর্তা থাকে, একজন ভার্ব থাকে, আর আদার্স থাকে, বাদবাকি সব আদার্স। তো এই যে এত লম্বা একটা সেন্টেন্স, এর মধ্যে আমাদের কর্তাকে অবশ্যই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর উনি কি করেছেন, উনি একটা 2K জয়েন্ট এরিয়াল সার্ভে, উনি একটা সার্ভে করেছেন। তো কর্তা হচ্ছে নরেন্দ্র মোদী, ভার্ব আমরা পেয়ে গেছি যে জয়েন্ট সার্ভে করেছেন, বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি আর কোনো কর্তা বা কোনো ভার্ব হতে পারে? সেগুলো তো হয় আদার্স নইলে অবজেক্ট, আর তো কিছু নয়। তো এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি শুধু নরেন্দ্র মোদীর সাথে ছিলেন, উনি কিন্তু একবারও বলেননি, এখানে কিন্তু একবারও উল্লেখ করা নেই যে বোথ মানে দুজন মিলে এই 10 বিলিয়ন টাকাটা ওনারা ধার্য করেছেন, এটা কিন্তু একটা জায়গাতেও লেখা নেই। এখানে জাস্ট লেখা আছে নরেন্দ্র মোদী একটা সার্ভে করেছেন, আর উনি ডিক্লেয়ার করেছেন যে 10 বিলিয়ন টাকাটা ওনাকে ত্রাণ কার্যের জন্য দেওয়া হবে, শুধুমাত্র নরেন্দ্র মোদী। এখানে কিন্তু কোথাও চিফ মিনিস্টার বা মমতা ব্যানার্জির কথা কিন্তু, মানে উনি শুধু সার্ভে করার সময় ছিলেন, উনি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কিন্তু এই 10 বিলিয়ন টাকাটা উনি দেননি। হয়তো পরে উনি নিজে থেকে দেবেন বলে কিছু ভেবেছেন, বাট নরেন্দ্র মোদীর সাথে এই টাকাটা ওনার কোনো ভাগ নেই, তার জন্য এটা আমাদের ট্রু হবে। এখানে শুধু নরেন্দ্র মোদীর কথাটাই লেখা আছে। দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্সড আরএস 10 বিলিয়ন অ্যাজ এ রিলিফ ফান্ড। প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন যে 10 বিলিয়ন টাকা, 10 বিলিয়ন মানে আই থিঙ্ক 100 কোটি এরকম সামথিং হবে, তো রিলিফ ফান্ডের জন্য দেওয়া হবে। এটা ট্রু, কারণ চিফ মিনিস্টার অ্যানাউন্স করেনি, চিফ মিনিস্টার জাস্ট ওনার সাথে সার্ভে করার সময় ছিলেন। আশা করি বুঝতে পেরেছো। এবং কেন, যদি তোমাদেরকে কেউ বলে যে না এটা ভুল, কেন এটা ভুল নয়, সেটা তোমরা আশা করি তাদেরকে বুঝিয়ে দিতে পারবে। কারণ এরকম অনেকবার হয়, আমি আনসানের ভিডিও আপলোড করার পরে একসাথে অনেকগুলো ছেলে মেয়ে চলে আসে বিদ্রোহ করতে যে ম্যাম আপনি এটা ভুল করিয়েছেন, কিন্তু আসলে তারা আনসানের মানেটাই একবার পড়ে দেখে না, আর আমার ভুল ভিডিওটা দেখেও না, স্কিপ করে করে চলে যায়। আর আমি যেখানে বোঝাই যে এটা কেন ট্রু হবে বা কেন ফলস হবে, সেটা তারা দেখে না। আর আমার তো মনে হয় যে এরকম কোনো ভিডিও আমার নেই যে যেখানে আমি শুধুমাত্র স্টেটমেন্টটা ট্রু ফলস বলে বেরিয়ে চলে গেছি। কেন সেটা ট্রু ফলস সেটার কারণ আমি বোঝাইনি, এরকম কোনো ভিডিওতে নেই। আমি একমাত্র পাগল ইউটিউবার যে কিনা মানে ইউটিউবে ডাফেন্দাদের ভিডিওতে এত পরিমাণে বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করে, একমাত্র আমি। কারণ তোমরা ইউটিউবে সব ভিডিও ঘেটে দেখে চলে আসতে পারো, এত বুঝিয়ে কেউ তোমাদেরকে পড়াবে না। জাস্ট এটা ট্রু স্টেটমেন্ট, এটা ফলস স্টেটমেন্ট, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আছে, এই কোশ্চেনের এই অ্যান্সার হবে, কেন হলো কি জন্য হলো কেউ বোঝাবে না, অ্যান্ড দ্যাটস মাই 100% গ্যারান্টি। তো চলো, এখানে ট্রু ফলস হয়ে গেল। বির আগে আমার এবার কোয়েশ্চেনগুলো করবো। প্রথমে আছে হোয়াই ডিড শ্যামলী প্রামাণিক ব্রেক ডাউন আফটার রিটার্নিং টু ঘোড়ামারা আইল্যান্ড। শ্যামলী প্রামাণিক কেন ঘোড়ামারা আইল্যান্ডে ফিরে আসার পরে কেন তিনি ভেঙে পড়েছিলেন? অবশ্যই আমফান ঝড়ে তার মাটির ঘর পড়ে গেছে, অতগুলো খামারের পশুগুলো সব মারা পড়েছে, অবশ্যই সে ভেঙে তো পড়বেই। আর এটা আমরা সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে লিখবো। এখানে দেখো আমি সুন্দর করে লিখে নিয়েছি। আনসার হবে অবশ্যই আনসিনের উত্তর দেওয়ার আগে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানো, আমি সবসময় আনসিনের প্যাসেজের উত্তর দেওয়ার আগে আমি লিখতে বলি অ্যাকর্ডিং টু গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী, তুমি কিন্তু নিজে থেকে কোনো মন্তব্য করছো না, তুমি কিন্তু ওই প্যাসেজটা থেকেই তথ্য নিয়ে আনসারটা লিখছো। তার জন্য ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু গিভেন প্যাসেজ, তোমাকে এই সেন্টেন্সটা লিখতেই হবে। তার জন্য যিনি এক্সামিনার হবে না, তার এই মানে তার মানে যে এক্সপ্রেশনটা সেটা অনেক ভালো হবে, মনে হবে যে মানে সরি ইমপ্রেশনটা খুব ভালো হবে। তার মনে হবে যে না মেয়েটা বা ছেলেটা কিছু জানে, সে জানে যে আনসারের প্যাসেজের উত্তর দেওয়ার আগে অ্যাকর্ডিং টু গিভেন প্যাসেজ লিখতে হয়। এটা কিন্তু কেউ বোঝাবে না তোমাদেরকে। তোমরা যাদের কাছে টিউশন পড়ো তারাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলবে যে ওখানে শব্দ সংখ্যা উল্লেখ করা থাকে, অত লেখার কি দরকার, সময় চলে যাবে, তোরা জাস্ট গল্পের মধ্যে থেকে দুটো একটা ওয়ার্ড তুলে নিয়ে বা টেন্সও ঠিক করা দরকার নেই, গল্পের মধ্যে থেকে সেন্টেন্স ঠিক করে উত্তর এভাবে দিয়ে দিবি। বাট সেটা তো নর্মাল স্টুডেন্টের জন্য। যদি ফার্স্ট বয়ও এভাবে উত্তর লিখে আসে আর একটা লাস্ট বয়ও এভাবে উত্তর লিখে আসে, তাহলে তাদের দুজনের মধ্যে কি পার্থক্য থাকছে? লাস্ট বয় যে হবে তাকে তার মতন করে পড়াতে হবে, আর যে ফার্স্ট বয় হবে তাকে তার মতন করে পড়াতে হবে। ফার্স্ট বয়ের খাতার সাথে যদি লাস্ট বয়ের খাতার যদি কিছু অন্তত পার্থক্য না থাকে, তাহলে তো তার ফার্স্ট হওয়ার কোনো যোগ্যতা থাকে না। তার জন্য অবশ্যই তোমার খাতাটাকে মডিফাই করো, ডেভেলপ করো, ডেকোরেট করো। তো চলো, অ্যাকর্ডিং টু গিভেন প্যাসেজ, শ্যামলী প্রামাণিক ব্রেক ডাউন আফটার রিটার্নিং টু ঘোড়ামারা আইল্যান্ড বিকজ she had left livestock and a mud house before being shifted to a relief camp, but nothing was left then except a collapsed wall with no roof.
শ্যামলী প্রামাণিক কেন ভেঙে পড়েছিলেন? তিনি যখন ঘোড়ামারা আইল্যান্ডে আসলেন তখন তিনি দেখলেন যে তার পশু সম্পত্তি সহ তার যে মাটির বাড়িটা তিনি ছেড়ে গিয়েছিলেন, মানে যখন আমফান ঝড়টা আসার কথা ছিল তখন তাকে রিলিফ ক্যাম্পে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তিনি হয়তো সেখানে থাকলে মারা পড়তেন বা তার জীবনে ঝুঁকি ছিল তার জন্য। কিন্তু তিনি যখন রিলিফ ক্যাম্প থেকে ফিরে আসলেন তখন দেখলেন তার বাড়ির ওই জায়গাটার মানে একটা মানে কোনো ছাদ ছিল না, ছাদটা আর কি উড়ে চলে গেছে, আর একটা মানে ভেঙে পড়া দেওয়াল রয়েছে সেখানে শুধু, আর কিছুই না, মানে সবকিছুই ভেসে চলে গেছে। তো তার জন্য তিনি ভেঙে পড়েছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ ঘোড়ামারা আইল্যান্ড ইন রেসপেক্ট অফ পপুলেশন? জনসংখ্যার বিচারে ঘোড়ামারা আইল্যান্ডের যে বর্তমান অবস্থাটা সেটা কি রকম? তো এটার আনসার আমাদের আনসারের মধ্যেই আছে, এখানেই দেখো আছে, লেখা আছে ঘোড়ামারা আইল্যান্ড দ্যাট হ্যাড এ পপুলেশন অফ আওয়ার 5000 as per the 2011 সেন্সাস অফ ইন্ডিয়া। ভারতের 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী ঘোড়ামারা দ্বীপে এখন বর্তমানে জনঘনত্ব আছে 5000 জন মানুষের। নাও হ্যাজ জাস্ট 650 পিপল লিভিং অন ইট। এখন বর্তমানে সেখানে 650 জন মানুষ বসবাস করছেন। মোস্ট অফ দেম হ্যাভ ফ্লেড ওভার দ্য ইয়ার্স। বেশ কিছুজন মানুষ মানে বছরের পর বছর ধরে প্লাবিত হচ্ছেন, তারা বন্যায় ভাসছেন। বিকজ অফ র্যাপিড ইরোশন অ্যান্ড রাইজিং ওয়াটার লেভেল। কেন? মাটি ক্ষয় এবং জলের যে খুব দ্রুত বৃদ্ধি পাওয়াটা, জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে তারা বারবার শুধু প্লাবিত হচ্ছেন। শ্রিঙ্কিং ইট এভরিডে, মানে ওই জলের স্তর বেড়ে যাওয়াটার জন্য তারা প্রতিদিন প্লাবিত হচ্ছেন। তো এখান থেকে এতটাই হচ্ছে আমাদের আনসার। কিন্তু তার আগে আমি কি বলেছি, অবশ্যই ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ, আদারওয়াইজ ইউর আনসার উইল নট বি ডিফারেন্ট ফ্রম আদার্স। ঠিক আছে, সেই জন্য বলছি যে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ এই কথাটা তোমাদেরকে লিখতে হবে। তো আমাদের আলটিমেটলি আনসার কি দাঁড়াচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ ঘোড়ামারা আইল্যান্ড দ্যাট হ্যাড এ পপুলেশন অফ 5000 as per the 2011 census of India now has just 650 people living on it. Most of them have fled over the years because of rapid erosion and rising water level, shrinking it every day. তো এইভাবে আমরা কিন্তু অ্যান্সারটা লিখে দেব। এরপর আমাদের 3 দাগে অ্যান্সার কি আছে, which were the worst affected districts in West Bengal due to Amphan? আমফানের প্রভাবে সব থেকে খারাপ প্রভাবিত অঞ্চল কোনগুলো বা জেলাগুলো কোনগুলো? তো এখানে কোয়েশ্চেনের মধ্যে থেকে আনসার আছে, দেখো দ্য ওয়ার্স্ট। প্রথমে আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ। অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল ডিউ টু আমফান ওয়্যার। দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল ডিউ টু আমফান ওয়্যার। এইটুকু লেখার পর আমরা লিখবো এখান থেকে হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। বুঝতে পেরেছো আশা করি কিভাবে লিখলে আনসারটা। এরপর আমরা 4 দাগে চলে যাব। হোয়াট হ্যাপেন্ড আফটার 2 days অফ দ্য ডিভাস্টেটিং সাইক্লোন আমফান? আমফানের 2 দিন পরে কি হয়েছিল? তো আমফানের 2 দিন পরে কি হয়েছিল এখানে দেখো আমাদের লেখা আছে 2 days আফটার দ্য ট্র্যাজেডি মানে আমফান। ঠিক আছে, এখানে আমরা এইভাবে লিখবো আনসারটা, অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ আফটার 2 days অফ দ্য ডিভাস্টেটিং সাইক্লোন আমফান দিয়ে কমা দেব। অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ আফটার 2 days অফ দ্য ডিভাস্টেটিং সাইক্লোন আমফান কমা দিয়ে আমরা এই জায়গাটা থেকে লিখব যে Indian Prime Minister Narendra Modi along with West Bengal Chief Minister Mamata Banerjee took a joint aerial survey of the affected areas on May 22 and declared an advance assistance fund of $10 billion for the relief work. এখান থেকে এতটুকু ওই সেন্টেন্সগুলো লেখার পর এখান থেকে এতটুকু আমাদেরকে লিখে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। প্রথমে আছে এখানে বলেছে যে আমাদের এই প্যাসেজটা থেকে এমন কিছু ওয়ার্ড খুঁজে বার করতে হবে যেটা দিয়ে আমাদের এই এগুলো পূরণ করা যাবে। তো প্রথমেই আছে ইট ইজ ডিফিকাল্ট টু আর্ন এ, মানে এমন কিছু একটা এখানে বসাতে হবে যেটা আমাদের প্যাসেজের মধ্যে আছে। তো এটা হবে লিভলিহুড। লিভলিহুড মানে হচ্ছে জীবিকা, আর এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে একজন শিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করাটা বা জীবিকা অর্জন করাটা খুবই কঠিন, তার জন্য ইট ইজ ডিফিকাল্ট টু আর্ন আ লিভলিহুড অ্যাজ অ্যান আর্টিস্ট। এখানে লিভলিহুডটা আনসার হবে। এরপর আছে হি ডাজ নট বিলিভ ইন দ্য ড্যাশ অফ গোস্ট। তো এখানে আর কি সেন্টেন্সের মানে যেটা দাঁড়াচ্ছে যে সে ভূতের অস্তিত্ব বিশ্বাস করে না। তো এখানে অবশ্যই লিভিং হবে, LIVING লিভিং। সে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে না, তাই আনসার হবে হি ডাজ নট বিলিভ ইন দ্য লিভিং অফ গোস্ট। এরপর আছে ফুড অ্যান্ড ফুয়েল আর স্কেয়ার্স ইন দ্য আইল্যান্ড। খাদ্য এবং জ্বালানি দ্বীপগুলোতে কিন্তু খুবই স্কেয়ার্স মানে যেটা সেটা হচ্ছে নির্গম বা মানে যেটা সহজে দুর্গম, যেটা সহজে পাওয়া যায় না। আমার আবার অনেক সময় বাংলাটা মনে পড়ে না, তো হ্যাঁ এটা দুর্গমই হবে। একবার ডিকশনারিতে সার্চ করে দেখে নিও, মানে গুগলে। তো এরপর আছে দ্য আমফান হ্যাজ রেজাল্টেড ইন মেনি থাউজেন্ডস অফ ডেথস।
তো এখানে আমফানটাই হবে, কারণ আমফানই অনেকগুলো মৃত্যু এসব করেছে, ঠিক আছে, মানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তো ডিভাস্টেটিং তো হতে পারে না, ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বংসী, তো বিধ্বংসীর সাথে বিধ্বংসী তো একটা বিশেষণ, এখানে তো আমাদের একটা নাউন লাগবে, তো এখানে নাউন বলতে একমাত্র আমফানই আমরা বসাতে পারবো। তো এইগুলো কোথায় আছে সেগুলোকে দেখবে না নাকি, এখানে দেখো আছে, আমি তো ভুলভাল কিছু বলে দিতে পারি। এখানে আছে লিভলিহুড, এইখানে আছে এই যে এটা হচ্ছে লিভলিহুড, অ্যান্ড দেন লিভস্টক এইখানে, সার্ভে তো এখানে আছে, নরেন্দ্র মোদী সার্ভে করেছেন। আর ইনআন্ডেটেড, ও সরি সার্ভে নয়, এটা লিভলিহুড আর এটা হচ্ছে লিভিং, এইখানে আছে লিভিং। আর আইল্যান্ড তো জানোই, ঘোড়ামারা আইল্যান্ড একদম প্রথমেই আছে, এখানে আইল্যান্ড। আর লিভিংটা দেখতে পেলে, লিভিংটা এইখানে আছে, ঠিক আছে। আর হচ্ছে আমফান, আমফান তো প্রথমেই আছে, এইখানেই আছে, তো এইগুলো এইখানে আছে। এরপর ভকেশনাল, সরি কী সব বলছি, ভকাবুলারিতে আমাদের প্রথমে আছে ব্রিটেল, মানে ভঙ্গুর, ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়। আবার ফ্রাজিল মানেও কিন্তু, ফ্রাগিল মানেও ভঙ্গুর, ঠিক আছে, তার জন্য ফ্রাগিল লিখেছি। এরপর আছে আর্ম অ্যানিমালস রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, ফার্ম অ্যানিমালস রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, পশুগুলোকে এমনভাবে খামার করা হয়, একদম পুরো সম্পত্তির মতো করে পশুগুলোকে খামার করা হয়, খামারজাত করা হয়। তো এটা হচ্ছে লিভস্টক, মানে পশু সম্পত্তি। অবজারভেশন মানে হচ্ছে নিরীক্ষণ, সার্ভে মানেও কিন্তু নিরীক্ষণ। ফ্লাডেড মানে প্লাবিত হওয়া, ইনআন্ডেটেড মানেও প্লাবিত হওয়া। তো এখানে আমি না তখন তোমাদেরকে আনসারের মধ্যে একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে আমি এখানে বলেছিলাম হ্যাভ ফ্লেড ওভার দ্য ইয়ার্স, আমি এখানে বলেছিলাম যে বন্যায় প্লাবিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা ফ্লাডেড ওভার দেখেছিলাম, তার জন্য আমি বললাম যে প্লাবিত হয়ে গেছে। ফ্লেড ওভার মানে হচ্ছে পালিয়ে যাওয়া। সুন্দরবনে এত পরিমাণে বন্যা হয়েছে আর এত পরিমাণে সব ভেসে গেছে যে মানুষ ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার জন্য এখানে একটা ফ্লেড ওভার মানে পালিয়ে যাওয়া হবে। মানুষ ওখান মানে 5000 জনের জনঘনত্ব ছিল, সেখান থেকে এতজন পালিয়ে গেছে যে 650 জন এখন দাঁড়িয়ে আছে সেখানে। তো সেই 650 জনেরও দুর্গতির সীমা নেই, ঠিক আছে, আমি তখন ভুল বলেছিলাম, ওটা ফ্ল্যাডেড ওভার দেখে নিয়েছিলাম। তো এবার যেটা বলছি, হ্যাঁ ভোকাবুলারিতে যেগুলো দেখালাম, এখানে দেখো লেখা আছে ইনআন্ডেটেড, এই যে ইনআন্ডেটেড মানে হচ্ছে প্লাবিত হওয়া, আবার ফ্লাডেড মানেও প্লাবিত হওয়া। এরপর তো লিভস্টকটা দেখালামই, এইখানে লিভস্টক আছে, সার্ভেটা এখানে দেখিয়েছি। আর বাকি থাকলো ফ্রাজিল, ফ্রাজিল হচ্ছে এখানেই আছে, এই যে ফ্রাজিল জোন মানে ভঙ্গুর জায়গাতে আর কি। সুন্দরবন এত বেশি অ্যাফেক্টেড হচ্ছে কারণ এটা একটা ভঙ্গুর জায়গা। তো আশা করছি 5 নম্বর আনসার নিয়ে আর কারো কোথাও কোনো সমস্যা নেই। যদি এখনো কোথাও কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কমেন্ট বক্সে আমি কনফিউশন ক্লিয়ার করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা সবার সাথে একটা করে লাইক করে দিয়ে সবার সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। অন্য কিছু দরকার পড়লে মানে অন্য কোনো ভিডিও আছে যেটা হয়তো তোমরা পারছো না, আটকে যাচ্ছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি দেরি হলেও সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো।